রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইরানকে ঘিরে অবস্থান নেওয়া সব মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং সেনা সদস্য বর্তমান অবস্থানেই থাকবে যতক্ষণ না যুদ্ধবিরতি সংক্রান্ত বাস্তব সমঝোতা পুরোপুরি কার্যকর হয়। তিনি সতর্ক করে বলেন, চুক্তি লঙ্ঘিত হলে অঞ্চল জুড়ে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এদিকে বুধবার ইসরায়েলি হামলার একদিনে অন্তত 254 জন নিহত এবং 1165 জনের বেশি আহত হওয়ায় লেবানন সরকার জাতীয় শোক ঘোষণা করেছে। নিহতদের বড় অংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েলি হামলা বন্ধে তিনি দেশের সব রাজনৈতিক ও কূটনৈতিক শক্তিকে একত্রিত করার চেষ্টা করছেন। তার কার্যালয় জানায়, আন্তর্জাতিক মহলকে দ্রুত হস্তক্ষেপে রাজি করাতে বিভিন্ন দেশের সঙ্গে জরুরি যোগাযোগ চলছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি সমঝোতার আওতায় লেবানন নেই। একই বক্তব্য দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেন, আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেইনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, লেবানন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন স্পষ্ট করতে হবে। হয় পূর্ণ যুদ্ধবিরতি, নয়তো ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ অব্যাহত রাখা। দুটি একসঙ্গে সম্ভব নয়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের জবাবে দখলকৃত উত্তরাঞ্চলের মানারা অবৈধ বসতিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। আজ এক বিবৃতিতে সংগঠনটি জানায়, লেবানন ও দেশটির জনগণের সুরক্ষার স্বার্থে যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এবং প্রতিরোধ বাহিনী চুক্তি মেনে চললেও শত্রুপক্ষ তা না মানায় এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, লেবাননের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের জবাব অব্যাহত থাকবে। একই দিনে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় প্রথমে 182 জন নিহত ও 890 জন আহত হওয়ার তথ্য দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে নিহতের সংখ্যা বেড়ে 254 এবং আহত 1150 জনে পৌঁছায়। 2024 সালের যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার কথা থাকলেও তেল আবিব ধারাবাহিকভাবে সেই সমঝোতা ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে 28 ফেব্রুয়ারি থেকে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ায়, তখন থেকেই লেবাননেও হামলার মাত্রা বাড়তে থাকে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলায় 2 সপ্তাহের বিরতিতে সম্মতির কথা জানিয়ে বলেন, তেহরানের 10 দফা প্রস্তাব আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে। প্রস্তাবে পুরো অঞ্চলে, বিশেষ করে লেবাননে আগ্রাসন বন্ধের শর্ত তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সতর্ক করে জানিয়েছে, লেবাননে নতুন হামলার জবাবে এমন প্রতিক্রিয়া দেয়া হবে যা হামলাকারীদের অনুতপ্ত করবে এবং হিজবুল্লাহর ওপর আক্রমণকে তারা ইরানের ওপর আক্রমণ হিসেবেই বিবেচনা করবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আগ্রাসনকারী পক্ষের গুরুতর অঙ্গীকার ভঙ্গের পর বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি কিংবা আলোচনা বাস্তবসম্মত নয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র আবারও তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এর আগে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের প্রস্তাবিত 10 দফা কাঠামোকে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে গ্রহণ করেছিল বলে জানানো হয়, যেখানে ইসলামী প্রজাতন্ত্রের উত্থাপিত মূল দাবিগুলো অন্তর্ভুক্ত ছিল। তবে ওই কাঠামোর অন্যতম প্রধান শর্ত ছিল সব ফ্রন্টে হামলা বন্ধ রাখা, বিশেষ করে লেবাননের সামরিক অভিযান বন্ধ করা। কিন্তু এর মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে শত শত বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তেহরান ক্ষোভ প্রকাশ করেছে। গালিবাফ বলেন, শুরু থেকেই ইরান এই প্রক্রিয়াকে অবিশ্বাসের চোখে দেখছিল এবং আশঙ্কা মতো যুক্তরাষ্ট্র আলোচনার আগেই শর্ত ভঙ্গ করেছে। তিনি উল্লেখ করেন, প্রথমত 10 দফার প্রথম শর্ত অনুযায়ী লেবাননের তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। এ বিষয়ে শাহবাজ শরীফও সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতির কথা বলেছিলেন। দ্বিতীয়ত, ফার্স প্রদেশের লার্স শহরের আকাশ সীমায় একটি অনুপ্রবেশকারী ড্রোন প্রবেশ করে, যা ভূপাতিত করা হয়। এটিকে তিনি ইরানের
ইরানের আকাশ সীমা লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তৃতীয়ত, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার না করাকে তিনি ষষ্ঠ দফার লঙ্ঘন হিসেবে তুলে ধরেন। তার ভাষায়, আলোচনার মৌলিক কাঠামোর তিনটি গুরুত্বপূর্ণ ধারা শুরু হওয়ার আগেই প্রকাশ্যে ভঙ্গ হয়েছে। ফলে এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি বা আলোচনা অর্থহীন। ইরানের একটি অবগত সূত্র সতর্ক করে জানিয়েছে, যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রাখে তাহলে তেহরান সাময়িক যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসতে পারে। তাসনিম নিউজকে দেয়া বক্তব্যে ওই সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গৃহীত 2 সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনায় সব ফ্রন্টে হামলা বন্ধ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে লেবাননের ইসলামিক প্রতিরোধ শক্তির বিরুদ্ধেও আক্রমণ বন্ধ রাখার শর্ত ছিল। কিন্তু বুধবার সকালে ইসরায়েল লেবাননে যে হামলা চালিয়েছে তা এই সমঝোতার প্রকাশ্য লঙ্ঘন বলে মনে করছে ইরান। সূত্রটি আরও জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরান যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী লেবাননে ইসরায়েলি হামলার জবাবে সম্ভাব্য লক্ষ্য নির্ধারণ করছে। সূত্রের ভাষায়, যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে তার মিত্রকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তাহলে ইরান শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতির জবাব দেবে। এদিকে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি ইরানের বিরুদ্ধে বৃহৎ সামরিক অভিযান চালানোর পর ইরান পাল্টা আঘাতে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আলোচনার শর্তে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। আলোচনার ভিত্তি হিসেবে ইরান 10 দফা প্রস্তাব দিয়েছে, যেখানে অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের বিষয় রয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সাম্প্রতিক সংঘাতে তেহরান কৌশলগতভাবে শক্ত অবস্থান তৈরি করেছে এবং আলোচনাকেও তারা কূটনৈতিক যুদ্ধক্ষেত্রের অংশ হিসেবেই দেখছে। লেবানন জুড়ে ইসরায়েলি ব্যাপক বোমাবর্ষণে 254 জন নিহত ও 1150 জন আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় বুধবার একদিনেই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মাত্র 2 ঘন্টার মধ্যে প্রায় 150টি সমন্বিত বিমান হামলা চালানো হয় এবং এতে অন্তত 254 জন নিহত ও 1165 জন আহত হন। হামলার প্রধান লক্ষ্য ছিল বৈরুতের দক্ষিণ উপশহর, দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং মাউন্ট লেবানন অঞ্চল। রাজধানী বৈরুতেই 92 জন নিহত ও 742 জন আহত হন, আর দক্ষিণ উপশহরে নিহত হন 61 জন। বালবেক ও হারমেল অঞ্চলেও বহু হতাহতের খবর পাওয়া গেছে। মধ্যরাতের পরও বৈরুতের দক্ষিণ অঞ্চলে নতুন করে বিমান হামলা চালানো হয়, ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়ে। হাসপাতালগুলোতে আহতদের চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা ব্যবস্থাও চরম সংকটে পড়েছে। এই হামলাগুলো এমন এক সময় চালানো হয় যখন অবিলম্বে যুদ্ধবিরতির একটি সমঝোতা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সেই সমঝোতা অমান্য করে ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা, ভবন ও অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালায়। এতে লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে এবং যুদ্ধবিরতি প্রয়াস কার্যত প্রশ্নের মুখে পড়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে এই হামলাকে নিরাপদ বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা বলে উল্লেখ করে জানায়, নিহতদের রক্ত বৃথা যাবে না এবং এই হামলার জবাব দেয়া হবে। লেবাননের সংসদ সদস্য ইলিয়াস জার্দি বলেন, জনগণকে আত্মরক্ষা ও প্রতিরোধ থেকে বিরত রাখা মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি অভিযোগ করেন, সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। ন্যাটো মিত্ররা যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় হতাশ হয়ে পড়েছেন ট্রাম্প। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইরান বিরোধী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক অভিযানে ওয়াশিংটনের মিত্ররা সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প স্পষ্টতই হতাশ ছিলেন। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে রুটে জানান, 2 নেতার মধ্যে আলোচনা ছিল অত্যন্ত খোলামেলা এবং সরাসরি, যেখানে সাম্প্রতিক কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ নিয়ে ট্রাম্প তার অসন্তোষ পরিষ্কারভাবে তুলে ধরেন। বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হয় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে এবং লেবাননের শত্রুতা বন্ধের কথা থাকলেও যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি মার্কিন দাবিতে সাড়া না দেয় তবে দেশটির বেসামরিক অবকাঠামোর উপর বড় ধরনের হামলা হতে পারে। ন্যাটোভুক্ত কয়েকটি দেশ, বিশেষ করে
ফ্রান্স ও স্পেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করায় ট্রাম্প জোটটিকে কাগুজে বাঘ বলে আখ্যা দেন এবং সামাজিক মাধ্যমে লেখেন, প্রয়োজনের সময় ন্যাটো পাশে ছিল না। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাকনেল ন্যাটোর পক্ষে অবস্থান নিয়ে বলেন, 11 সেপ্টেম্বরের হামলার পর মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল। একই দিনে মার্কো রুবিও রুটের সঙ্গে আলাদা বৈঠকে ইরান ইউক্রেন যুদ্ধ ও ন্যাটোর সমন্বয় নিয়ে আলোচনা করেন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হলেই কয়েকটি নির্দিষ্ট নাম বারবার সামনে আসে। তার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি আলোচিত একটি নাম হলো খাইবার শেকান। এই ক্ষেপণাস্ত্রকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি, সামরিক বিশ্লেষণ, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের প্রতিরক্ষা কৌশল সব ক্ষেত্রেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে এই মিসাইলের নাম আবারও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। কারণ ইরান যেসব দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে তার মধ্যে খাইবার শেকানকে এখন সবচেয়ে কার্যকর, দ্রুত প্রস্তুতযোগ্য এবং প্রতিরক্ষা ভেদে সক্ষম অস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মিসাইল শুধু একটি সামরিক প্রযুক্তি নয়, এটি ইরানের কৌশলগত বার্তার অংশ, রাজনৈতিক সংকেতের অংশ এবং প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরিরও একটি মাধ্যম। আরো বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। খেইবার শেকান নামটির মধ্যে রয়েছে একটি রাজনৈতিক এবং ঐতিহাসিক বার্তা। খেইবার শব্দটি ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের স্মৃতি বহন করে, যেখানে খাইবার দুর্গ দখলের ঘটনা মুসলিম ঐতিহাসিক বর্ণনায় প্রতীকী শক্তির জায়গা দখল করে আছে। শেকান অর্থ ভেঙে ফেলা বা ধ্বংস করা, অর্থাৎ নামটির অর্থ দাঁড়ায় দুর্গ ভেদকারী বা দুর্গ ধ্বংসকারী। ইরান যখন এই নাম বেছে নেয়, তখন তারা শুধু প্রযুক্তিগত শক্তি নয়, প্রতীকী বার্তাও পাঠায়। বিশেষ করে ইসরায়েলের মতো রাষ্ট্রের দিকে তাকিয়ে এই নামের রাজনৈতিক ব্যাখ্যা আরও গভীর হয়ে ওঠে। ফলে প্রতিটি উৎক্ষেপণের সঙ্গে শুধু বিস্ফোরণ নয়, একটি 2022 সালে সে সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এটিকে তাদের তৃতীয় প্রজন্মের সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল হিসেবে তুলে ধরে। এই মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত। সামরিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তরল জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে হয়, প্রস্তুতি নিতে হয়, সময় লাগে, আর সেই সময়ের মধ্যেই স্যাটেলাইট নজরদারিতে ধরা পড়ার ঝুঁকি থাকে। কিন্তু সলিড ফুয়েল মিসাইল অনেক কম সময়ে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়, অর্থাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে দ্রুত হামলা চালানো সম্ভব হয়। যুদ্ধক্ষেত্রে এই গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেপণাস্ত্রের ঘোষিত পাল্লা প্রায় 1450 কিলোমিটার, অর্থাৎ ইরানের ভেতর থেকে ছুড়লে ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এর আওতায় পড়ে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বহু মার্কিন ঘাঁটি, উপসাগরীয় অঞ্চল এবং কৌশলগত কেন্দ্র এর নাগালে আসে। এই কারণে এটি ইরানের আঞ্চলিক প্রতিরোধ নীতির একটি মূল উপাদান হয়ে উঠেছে। ইরান জানে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশসীমায় তাদের সক্ষমতা সীমিত। ইসরায়েলের আধুনিক যুদ্ধবিমান, যুক্তরাষ্ট্রের বিমানবাহী শক্তি বা উন্নত ড্রোন প্রযুক্তির সঙ্গে সরাসরি পাল্লা দেয়া তাদের পক্ষে কঠিন। তাই তারা ক্ষেপণাস্ত্রকে বেছে নিয়েছে প্রতিরোধে। এরও ব্যবহার করা হয় মাঝারি স্তরে ডেভিড স্লিং এবং স্বল্প পাল্লায় আয়রন ডোম। কিন্তু একই সঙ্গে বহু মিসাইল এলে বা কিছু মিসাইল যদি গতিপথে পরিবর্তন আনে, তখন চাপ বেড়ে যায়। খাইবার শেকানের মূল কার্যকারিতা এখানেই। এটি শুধু আঘাত হানে না, খাইবার শেকান এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কারণ এটি কম সময়ের প্রস্তুতিতে তুলনামূলক বেশি নির্ভুলতায় এবং দ্রুত মোতায়েনের সুবিধা দেয়। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মনস্তাত্ত্বিক প্রভাব। একটি ক্ষেপণাস্ত্র সবসময় কেবল ধ্বংসের জন্য ব্যবহার করা হয় না, কখনো কখনো এর লক্ষ্য হল আতঙ্ক সৃষ্টি করা, রাজনৈতিক বার্তা দেয়া, কৌশলগত চাপ তৈরি করা। খাইবার শেকান ব্যবহারের ঘোষণা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশন, সামরিক বিবৃতি, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায়
এই ক্ষেপণাস্ত্রকে শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়। জনগণের কাছে একটি প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক, আর প্রতিপক্ষের কাছে এটি প্রতিরোধের ভাষা। ইরানের সামরিক নীতিতে ক্রেডিবল ডিটারেন্স বা বিশ্বাসযোগ্য প্রতিরোধ একটি কেন্দ্রীয় ধারণা, অর্থাৎ প্রতিপক্ষ যেন বিশ্বাস করে আক্রমণ করলে পাল্টা জবাব নিশ্চিত। খাইবার শেখান সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করে, কারণ এটি শুধু প্রদর্শনী অস্ত্র নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহারের সক্ষমতা রয়েছে। মোবাইল লঞ্চার, সলিড ফুয়েল, দ্রুত উৎক্ষেপণ, দীর্ঘ পাল্লা সবকিছু মিলিয়ে এটি সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির অংশ, অর্থাৎ প্রথম আঘাত এলেও পাল্টা আঘাত দেওয়ার ক্ষমতা বজায় থাকে। এই মিসাইলের নির্ভুলতা নিয়েও আলোচনা আছে। ইরান দাবি করে যে এটি উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সম্ভবত ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের সঙ্গে টার্মিনাল কারেকশন টেকনোলজি যুক্ত করা হয়েছে। এর ফলে শেষ পর্যায়ে লক্ষ্যবস্তুতে সামঞ্জস্য আনা যায়। যদিও পশ্চিমা বিশ্লেষকেরা ইরানের সব দাবি পুরোপুরি মেনে নেন না, তবুও আগের প্রজন্মের ক্ষেপণাস্ত্রের তুলনায় খাইবার যোগাযোগেরও একটি মাধ্যম। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে এর কার্যকারিতা সীমিত কিন্তু তাৎপর্যপূর্ণ। এটি ব্যাপক ধ্বংস না ঘটালেও প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে, কৌশলগত বার্তা দিয়েছে এবং প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে যে কোনো বড় সংঘাতে ক্ষেপণাস্ত্র এখন আর পার্শ্ব চরিত্র নয়, বরং মূল চরিত্র। অনিশ্চিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতির ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম দিনই ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননে। হামলায় কমপক্ষে 254 জন লেবানিজ নিহত হয়েছেন, আহত হয়েছে 2000-এর বেশি মানুষ। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই লেবানন সরকার ও ইরান সমর্থিত হিজবুল্লাহর পক্ষ থেকে স্বাগত জানানো হয়। হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধেরও ঘোষণা দেয়, কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার মাত্র 10 মিনিটের মাথায় ইসরায়েল প্রথমে হামলা চালায় লেবাননে। এরপর কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল লেবাননে 2 শতাধিক বিমান হামলা চালিয়েছে। রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে একের পর এক বিমান হামলায় মাটির সাথে মিশে গেছে বহুতল ভবন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন লেবানন যুদ্ধবিরতি প্রস্তাবের অন্তর্ভুক্ত নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়ার জামির বলেছেন লেবাননে হামলা অব্যাহত থাকবে। জেনারেল ইয়াল জামির বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী কোনো প্রকার আপোষ না করেই হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর উপর আঘাত হানা অব্যাহত রাখব এবং প্রতিটি সুযোগ কাজে লাগাবো। আমরা কোনো বিরতি ছাড়াই আক্রমণ চালিয়ে যাব। ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন লেবানন যুদ্ধবিরতির অংশ নয়, কারণ সেখানে হিজবুল্লাহ রয়েছে। হিজবুল্লাহ থাকা অবস্থায় লেবাননকে যুদ্ধবিরতির অংশ করা যাবে না। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে কোনো পদক্ষেপ নেবেন না, এটা পরিষ্কার, এবং ঘোষিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় যেমন হামলা চালিয়ে যাচ্ছে, লেবাননের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এমনি ইসরায়েল যখন তখন হামলা চালাতে পারে ইরানেও। ইসরায়েলের কট্টরপন্থী অনেক নেতা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দাবি জানিয়েছেন নেতানিয়াহুর প্রতি। যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিন লেবাননে ইসরায়েলের সর্বব্যাপী ও ধ্বংসাত্মক হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার কিছুক্ষণ পর আবার তা বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী সীমিত আকারে খুলে দেওয়ার পর ইরান ও চীনের 2টি সুপার অয়েল ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করেছে, কিন্তু এরপর আবার বন্ধ রাখা হয়েছে জাহাজ চলাচল। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যদি ক্ষান্ত না হয় তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনা করবে। অপরদিকে ইসরায়েলের হামলার পর হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না এবং ঘোষিত যুদ্ধবিরতির কোনো ভবিষ্যৎ নেই। প্রকাশিত একটি খবরে বলা হয়েছে লেবাননে হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। অপরদিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচলের নিরাপদ সমুদ্র রুট প্রকাশ করেছে তেহরান, কারণ হরমুজ প্রণালীর বিভিন্ন এলাকায় মাইন ছড়িয়ে রেখেছে ইরান আর্মি। ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানে আলোচনা অগ্রগতি সাপেক্ষে শুক্রবার হরমুজ প্রণালী খুলে দিতে পারে তেহরান। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। অপরদিকে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর পরিচালনায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র আর্মি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে একথা বলেন। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকান সেনারা আশেপাশেই থাকবে। এ বিষয়ে হেগসেথ বলেন, আমরা কোথাও যাচ্ছি না। ইরান যেন যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলে এবং চুক্তির আলোচনায় অংশ নেয় তা নিশ্চিত করবে আমাদের সেনারা। আমাদের সেনারা
আগের অবস্থানেই থাকবে, প্রস্তুত থাকবে এবং সতর্ক থাকবে, যেন প্রয়োজন পড়লে মুহূর্তের নোটিসে পুনরায় সবকিছু শুরু করা যায়। হরমুজ প্রণালীর বিষয়ে যুদ্ধবিরতির শর্ত উল্লেখ করে হেক্সেত বলেন, ইরান এই সমুদ্র পথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। তিনি বলেন, এটি কার্যকর হতে যাচ্ছে, জাহাজগুলো সেখানে চলাচল করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী ও বিশ্বাসযোগ্য শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করাই শান্তির সর্বোত্তম পথ। যুদ্ধবিরতিকে বিশ্বাসযোগ্য ও স্থায়ী করার জন্য এটি একটি অপরিহার্য শর্ত। ম্যাক্রো বলেন, এভাবেই একটি শক্তিশালী ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধ করতে হবে। আরাকচি বলেন, বিশ্ব লেবাননে গণহত্যা দেখছে, এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা তা বিশ্ববাসী দেখছে। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রকে ঠিক করতে হবে তারা কি যুদ্ধ চালিয়ে যেতে চায় নাকি যুদ্ধ বন্ধ করতে চায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবগুলো খুবই স্বচ্ছ, এ নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরির সুযোগ নেই। আরাকচি বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে লেবাননের নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। আঞ্চলিক উত্তেজনা কমাতে হলে গাজা ছাড়াও লেবাননের পরিস্থিতি সমাধান জরুরি এবং সেটিকে যে কোনো যুদ্ধবিরতি আলোচনার অংশ করতে হবে। লেবাননে হামলার জন্য ইসরায়েলকে শাস্তি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক সিনিয়র নেতা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, লেবাননের সংঘটিত অপরাধ ও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জবাবে ইসরায়েলকে শাস্তি দেবে ইরান। তিনি বলেন, যুদ্ধবিরতি কেবল একটি নির্দিষ্ট এলাকা নয়, পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য। কিন্তু ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য পরিচিত, তাদেরকে কেবল শক্ত প্রতিক্রিয়ার মাধ্যমেই নিবৃত্ত করা সম্ভব। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আলোচনায় অংশ নিতে শনিবার পাকিস্তান আসছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। অপরদিকে ইরানের পক্ষ থেকে পাকিস্তান আসার কথা রয়েছে ইরান সংসদের স্পিকার বাকেরি কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। ইরান সরকারের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রথমে শুক্রবার ইসলামাবাদে আলোচনা হওয়ার কথা ছিল, তবে হোয়াইট হাউস একদিন পিছিয়ে শনিবার তাদের প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদের বলেন, ট্রাম্প এই সপ্তাহান্তে আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের নেতৃত্বে তার আলোচক দলকে ইসলামাবাদে পাঠাচ্ছেন। বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হবে না। অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তাছাড়া নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেতে হলে ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকেও বের হয়ে আসতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে যারা সামরিক সহায়তা করবে তাদের বিরুদ্ধে আমরা 50% শুল্ক আরোপ করব। তেহরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি এই ঘোষণা দেন। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যে কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করলে তাদের যুক্তরাষ্ট্রে বিক্রিত সব পণ্যের উপর অবিলম্বে 50% শুল্ক আরোপ করা হবে। এতে কোনো ছাড় বা ব্যতিক্রম থাকবে না। প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, রাশিয়া কাস্পিয়ান সাগর দিয়ে যুদ্ধের সময় ইরানকে গোপনে অস্ত্র সহায়তা দিয়েছে। তাছাড়া চীন ও রাশিয়া অতীতে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে। তারা ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করেছে। তবে চীন ও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। 2020 সালে ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ইরান চীন ও রাশিয়া থেকে আধুনিক কোনো অস্ত্র কিনতে পারেনি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।